আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না। সো দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার মানে সবচেয়ে ভালো রাজনীতি হবে হচ্ছে যে জনগণের যে মাইন্ডসেটটা বুঝে একটা পারফেক্ট টাইমের মধ্যে রোড ম্যাপটা চাওয়া ক্রাইসিস গুলোতে। সো এখন একটা বলার চেষ্টা করতেছে মিলিটারি, আরে মিলিটারি একজন ডিফেন্স প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল হাফিজ, উনি তো কোনো কাজ করতেছেন না। কাজ করতেছে না দেখেই তো এখন ডক্টর খলিলুর রহমানকে দেওয়া হয়েছে। কর্নেল মঞ্জুর কাদের এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারও যাচ্ছেন, একটা টিম নিয়ে যাচ্ছেন চায়নাতে দেখলাম। আমি প্রথম মনে করলাম বোধহয় এটা বিএনপির ব্যানারে যাচ্ছে কিনা, পরে আমি চেক করে দেখলাম যে অ্যাকচুয়ালি বিএনপি এটার ব্যাপারে কিছু জানে না। ধরুন আমি স্যারের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি, তো অ্যাকচুয়ালি প্রেস ব্রিফিং এর মধ্যে ওটা পার্ট ছিল না। পরবর্তীতে কেউ একজন কোশ্চেন করেছে, ওই কোশ্চেনের উত্তরে বলেছে এটা আমরা বলি না, এটা জনগণ বলেছে তাই বলেছে। হুম তো হুম। এইটাকেই অ্যাকচুয়ালি সাংবাদিকরা মেইন লিড ইউজ করে দিয়েছে, লিড নিউজ অ্যাকচুয়াল করে ব্রিফিং ফেলছে। এর উপরে কোনো কিছু করে নাই। সো মানে এখানে একটা জিনিস বোঝা যায় যে ওনারা হয়তোবা চাচ্ছেন আরো 5 বছর থাকতে। যাক, এটা নিয়ে আমি কথা বলবো না। ফাইনালি বিএনপি যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করবো এটা নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে মানে জনগণের চাওয়া, বিএনপির চাওয়া এবং ওভারঅল বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন চাওয়া, এই তিনটাকে কোইনসাইড করতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি যেটা মনে করি যে বিএনপিকে অ্যাকচুয়ালি এখানে কিছুটা ছাড় দিতে হবে। ছাড় দিতে হবে মানে হচ্ছে তারা 16 বছর নিষ্পেষিত ছিল, পরবর্তীতে এখন বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে যদি প্রথম এই ইউনূস সরকারের যদি প্রথম 2-3 মাসে জিনিসটা হতো, তাহলে জনগণের সাপোর্ট একটু বেশি থাকতো। বাট এট প্রেজেন্ট এই 7 মাস বা 8 মাসের মধ্যে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকারের যে পাবলিক অ্যাকসেপ্টেন্স যেটা হয়েছে, জনপ্রিয়তা যেটা হয়েছে, এটাই অ্যাকচুয়ালি গণতন্ত্র। এইটা আমি বলবো এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত আহ, আহ, বিভিন্ন জরিপ টরিপ দেখতেছি, এতে প্রতিটাতেই কিন্তু এই সরকারকে জনগণ চাচ্ছে। সো এই মুহূর্তে যদি বিএনপি মানে নির্বাচনের রোড ম্যাপ একটা চাই, অবশ্যই আমি মনে করি যে প্রফেসর ইউনূস একটা নির্বাচনী রোড ম্যাপ দিবে। বাট এই নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার মানেই সে অনুযায়ী এই সরকার যেতে পারবে বলে আমার মনে হয় না। কারণ দেয়ার উইল বি আদার রিকোয়ারমেন্টস, গ্রাউন্ড রিয়েলিটি, পাবলিক। আমার মনে হয় যদি একটা রোড ম্যাপ দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এমনও দেখতে পারি যে আবার আরেকটা দল মাঠে নামতেছে, আহ, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না। সো দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার মানে সবচেয়ে ভালো রাজনীতি হবে হচ্ছে যে জনগণের যে মাইন্ডসেটটা বুঝে একটা পারফেক্ট টাইমের মধ্যে রোড ম্যাপটা চাওয়া। হ্যাঁ, একটা রোড ম্যাপ এখন একটা ছিল, বাট এটার ব্যাপারে যদি পরবর্তী হার্ড লাইনে যায়, আমি মনে করি বিএনপি এটা ভুল করবে। আচ্ছা, এই জিনিসটা এখন গেলাম। আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, এই যে আহ, সাকিব ভাই যেটা নিয়ে কথা বলতেছিল যে তাহলে বাংলাদেশকে প্রেসিডেন্সিয়াল করি, প্রাইম মিনিস্টার করি, বাট কিভাবে একটা গুড অ্যাডমিনিস্ট্রেশন, দুর্নীতিমুক্ত করা যায়। আপনারা যদি দেখেন যে বাংলাদেশে যে দুইটা মেইন গোয়েন্দা সংস্থা আছে, একটা এনএসআই, একটা হচ্ছে ডিজিএফআই, এই দুইটার কাজ মানে আমি এদের সাথে যেহেতু ক্লোজলি কাজ করেছি, দেখেছি তারা অ্যাকচুয়ালি দে আর ভেরি বিজি উইথ পলিটিক্স। এবং তাদের যে ইয়াগুলো আছে, যে ডেস্ক গুলো আছে, মানে দে আর জাস্ট ইনটু দ্য পলিটিক্স এবং বিভিন্ন ফর্মে। সো তাদের মেইন কাজ হচ্ছে দেশের সভরেন্টি রক্ষা করা। এই সভরেন্টির মধ্যে কি কাউন্টার ইন্টেলিজেন্স কি, যারা ডিজিএফআই মেইনলি সেনাবাহিনী ডিফেন্স কে দেখবে, যারা এনএসআই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কে দেখবে। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস এখন যেটা, ওই যে আমরা আলোচনা করতেছিলাম যে এমপিদেরকে ম্যানিপুলেট করা, এই যে ছায়ানট উদিচি এদেরকে বৈদেশিক শক্তি করা। কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে বাংলাদেশের যে সমস্ত অর্গানাইজেশন গুলা বিদেশি প্রভাব থাকে ওই জিনিসগুলো ধরা। এবং এটা যদি ঠিকমতো গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, তাহলে তাদেরকে প্রতিটা সরকারি গুরুত্বপূর্ণ সেক্টরের লোকজনকে খোঁজ খবর নিতে হবে। এই যে আগে এনটিএমসি তো শুধু বিএনপি আর জামাত এদেরকে ফোন ট্যাপ করতো, তাদের উচিত হচ্ছে তখন তাদেরকে ফোন ট্যাপ করা, যে তাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করতেছে কিনা। এবং এগুলো বের করতে গেলেই কিন্তু কেউ যদি দুর্নীতি করে, ওই দুর্নীতিটা কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে। সো তখন আবার জিনিসটা হচ্ছে দুর্নীতিটা না হয় বের হলো, এখন তার পলিটিক্যাল মাস্টাররা যদি এটার পিছনে থাকে, তাহলে তো আবার কোনো লাভ হলো না। সো এই সমস্ত সিস্টেমটাকে অ্যাকচুয়ালি এটার সমাধান কি আমি বলতে পারবো না।
বাট আমি যেটা মনে করি যে একটা, এই যে আমি যেটা যেভাবে বললাম যে আর্মির একটা যে রুল, গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, এটা যে কোনো ভাবে ব্যবহার করা যায়, যে কোনো ব্যবহার করে, বাট এই গুড লিডার কখনো এটা খারাপ ভাবে ব্যবহার করবে না। একটা ভালো আইন খারাপ আইন এটা হচ্ছে ব্যবহারের উপরে, ব্যবহারের উপরে। সো হুম আমি যেটা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলার এই গোয়েন্দা সংস্থাগুলোকে পলিটিক্স থেকে বেরিয়ে জাতীয় নিরাপত্তার কাজে যদি ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে, তাহলে তাদের কাছে যে সমস্ত লোকরা দুর্নীতিতে জড়িত বা অন্যান্য অন্যান্য বিদেশি পাওয়ারের সাথে সংযুক্ত, এগুলা বের হয়ে যাবে। বাট কথা হচ্ছে, এই যে এত কিছু কথা বলতেছি, করবেটাকে? এখনো আমরা দেখতেছি যে এই প্রফেসর ইউনূস সরকার কিন্তু এখনো মিলিটারির ভিতরে যে গুম খুনের সাথে জড়িত তাদের কি সেট আপ করতে পারতেছে না। হুম জেনারেল ওয়াকারকে এবং যারা সমস্ত কিছু, অন্যায়ভাবে সাসপেন্ড হয়েছে বা চাকরি হারিয়েছে তাদের কারেক্ট ব্যাপারে কোনো কারেক্ট, সিদ্ধান্ত নাই। না না, সিদ্ধান্ত আবার গুম খুনের সাথে করে হয়েছে যে তারা যেহেতু এলপিআর আছে তারা ক্যান্টনমেন্টে থাকবে, যখন তাদের দরকার তাদেরকে নিয়ে যাবেন। এইটা করার পরে হুম তারা ভারতে পালিয়ে গেল, তিনজন চারজন লেফটেন্যান্ট, তিনজন লেফটেন্যান্ট জেনারেল, একজন মেজর জেনারেল। হুম এটার জবাবদিহিটা কেউ জেনারেল ওয়াকারের কাছে আদায় করতে পারতেছে না। বাট একটা গুড জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান করা হয়েছে। এটা নিয়েও মানে গোয়েন্দা সংস্থা ব্যাক লোকজন খুব প্রোপাগান্ডা করার চেষ্টা করছে যে কি বিভিন্ন দেশে নাকি 80%-এর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাকি মিলিটারি। ইটস টোটালি রং, টোটালি রং। আমেরিকাতে ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিছু নিরাপত্তা উপদেষ্টা ছিল মিলিটারি ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা হচ্ছে তারা ক্যাপ্টেন মেজর অবস্থায় চাকরি করেছে, পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের ডিগ্রি, বিভিন্ন স্পেশালাইজ স্কিল, ফরেন সার্ভিসের চাকরি, এইগুলো তাকে ওই পোস্টের জন্য ইয়ে করেছে। ইভেন ইউরোপিয়ান কান্ট্রি, চায়না, জাপান, সব জায়গায় আপনি দেখবেন সিভিলিয়ানরাই হচ্ছে এটা এটা ইভেন আমেরিকার যে ইম্পর্টেন্ট 7 জন আর 8 জন, আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট রেডি করতেছি, আমি এটা নিয়ে ডিটেলস লিখে জানাবো, তারা সবাই সিভিলিয়ান ইম্পর্টেন্ট ক্রাইসিস গুলোতে। সো এখন একটা বলার চেষ্টা করতেছে মিলিটারি, আরে মিলিটারি একজন ডিফেন্স প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল হাফিজ, উনি তো কোনো কাজ করতেছেন না, কাজ করতেছে না দেখেই তো এখন ডক্টর খলিলুর রহমানকে দেওয়া হয়েছে। তো ছেড়ে কঠিন দিতেছে। বিষয়, যেহেতু প্রফেসর ইউনূস মনে করেছেন হি ইজ ক্যাপাবল, এবং উনার যদি ট্র্যাক রেকর্ড দেখেন, উনি এই ধরনের বড় বড় ক্রাইসিস ম্যানেজমেন্টের তার অভিজ্ঞতা আছে, এই জন্যই তো তাকে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন যে যখন উনি বিমস্টেকের সাইডলাইনে যান, তখন উনি অজিত দোভালের সাথে কিন্তু কথা বলেছে। আপনি যদি ওই তার ডায়লগ গুলোর মধ্যে যদি ছবিগুলো যদি দেখেন, দেখবেন হি ইজ কনফিডেন্ট, অজিত দোভাল ইজ সাম সর্ট অফ কনফিউজ লুক দিচ্ছে, যেটা তার নর্মাল না। সো আমি মনে করি হি ইজ এ স্ট্রং ম্যান। এবং উনি উনি শুধু তাই না, এবং ওই আদেশটার মধ্যে বলা হয়েছে যে উনি আহ, প্রধান উপদেষ্টা তো বর্তমানে ডিফেন্সের উপদেষ্টা আর কি, বা ডিফেন্স মিনিস্টার যেটা বেসিক্যালি, এবং ডিফেন্স বিষয়ে উনাকে অ্যাডভাইস করবেন হচ্ছে উনি। সো ইটস আন্ডারমাইন্স লেফটেন্যান্ট জেনারেল হাফিজের পজিশনটাকে আন্ডারমাইন করতেছে। বাট কথা হচ্ছে এখানে মিলিটারি থেকে একটা বেশ হাহুতাশ যেন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কাউকে দেওয়া হয়নি। আমার কথা হচ্ছে গত 16 বছরে তো এই মিলিটারি ব্যাকগ্রাউন্ডের জেনারেলরা সার্ভিং রিটায়ার্ড অ্যালাইক, তারা সব শেখ হাসিনার পদলেহন করছে। সো তাদেরকে তো একটা ক্রেডিবিলিটি সেট করতে হবে। তো যেখানে আমি মনে করি ডক্টর খলিল রহমান ইজ এ পারফেক্ট চয়েস, এবং আমি যেটা মনে করি উনার এখন উচিত হচ্ছে প্রধান উপদেষ্টার যে দুইটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই, এটা কন্ট্রোল জেনারেল ওয়াকার কাছে আছে, এইটা ফেরত নিয়ে আসা। ফেরত নিয়ে এসে উনি যদি সফলভাবে আহ তাদের চুজেবল জেনারেলদেরকে ওখানে বসায় সফলভাবে কাজে লাগাতে পারেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এই যে আমরা কয়েকদিন পরে পরে যে সমস্ত ক্রাইসিস শুনি, হ্যাঁ, এই জিনিসগুলো হবে না, তখন তারা অ্যাডভান্স ইনফরমেশন দিতে পারবে। আপনি একটা জিনিস হুম মনে করে দেখেন, শেখ হাসিনার সময় কে কোথায় জঙ্গি বই নিয়ে কোন কোনায় একটা মাদ্রাসা কোনায় আলোচনা করতে, এই সমস্ত তথ্য তারা পেয়ে যায়। কিন্তু এই এখন আনসারের বিদ্রোহ হবে যখন এটার কোনো কিছু পাওয়া যায় না, ওয়ার্কাররা বা হিজবুত তাহারি একটা করবে, মানে এটা ইনফরমেশনটা পাইলেও ঠিক মতো কাজ করতেছে না, কারণ যারা এক্সিকিউটিভ তারার মধ্যে সবাই আওয়ামী লীগের দোসর রয়ে গেছে। সো আমি মনে করি এটা হচ্ছে পারফেক্ট টাইম এই গোয়েন্দা সংস্থাগুলোকে কন্ট্রোলে নিতে হবে এই ডক্টর খলিলুর রহমানের। এবং তাহলে এবং পরবর্তীতে একটা জিনিস দেখেন যে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু জেনারেল ওয়াকার, এই কথাটা আমি বারবার বলি মানুষের মগজের ভিতরে ঢোকার জন্য, 90 জিওসিকে এখনো কিন্তু কেউ চেঞ্জ করতে পারে নাই। জেনারেল ওয়াকারের সাথে বিএনপির এত ভালো খাতির, প্রফেসর ইউনুসের নাকি সব কথা নাকি জেনারেল ওয়াকার শুনে চেঞ্জ করতে পারে নাই, ডিজিবিজিবিকে পারে নাই, ঢাকার ব্রিগেড কমান্ডার করলে পারে নাই।
এনি ক্রাইসিস হবে, এবং এইটাই হচ্ছে শেখ হাসিনার স্ট্রেংথ। শেখ হাসিনা যে এখন বলে যে আমি আবার ফেরত আসতেছি, সব হিসাব কিতাব নিবে, এবং তার দোসররা যে কথা বলে, এইটাই হচ্ছে স্ট্রেংথ। এবং প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল রহমান, যেটাই বলি, তাকে বাংলাদেশকে এখন একটা স্টিডি পজিশনে আছে। তারা যারা এখানে শেখ হাসিনার দোষ, তারাও বুঝে গেছে তাদের সুযোগ নাই। বাট কথা হচ্ছে একদম নির্মূল করার জন্য এই কন্ট্রোলটা ডক্টর খলিল রহমানের নিতে হবে। এবং এর মধ্যে আমি মনে করি যে বিএনপি সহায়তা করতে পারে এই সরকারকে। ওই যে জিনিসটা, একটা জাতীয় সরকারের প্রপোজাল দিয়ে যদি সমস্ত রাজনৈতিক দলকে অ্যাটেন্ড করে প্রফেসর ইউনূসের নেতৃত্বে দেশটা একটা কনসিডারেবল টাইমে যায়, তাহলে আমি মনে করি দেশ সঠিক পথে যাবে। তো টিকটকের যুগ, তারা আশা করতেছে উপদেশটা মানে দিন শেষে একটা টিকটক দিয়ে বলবে আজকে এটা সাইন করলাম, এটা সাইন করলাম। মানে গভর্নমেন্ট তো এভাবে কাজ করে না। গভর্নমেন্ট যেটা কাজ করে, যেটা তারা মনে করে, সেটা নিয়েই প্রেস ব্রিফিং করে, আদারওয়াইজ তো প্রেস ব্রিফ করে না। সো যখন কোনো একটা সিচুয়েশন হয় যে সরকারের কোনো একটা ফেলিউর হয়, তখন আমরা বুঝতে পারবো যে ওই দপ্তরটা কাজ ঠিক মতো করে নাই। সো এখন এটা নিয়ে মন্তব্য করাটা আমার ঠিক মনে হবে না। আর একটা বিএনপির যে ডক্টর ইউনূসের সাথে যে কনফারেন্সটা করবে, সেটাতে আমি মনে করি যে এরা সবসময় তো রাজনৈতিক দলগুলা সিচুয়েশন, পরিস্থিতি পর্যালোচনা চায়, ওইটার একটা সুযোগ নিতে চায়। আমি মনে করি যে তারা একটা কনসিডারেবল প্রেসার দেওয়ার চেষ্টা করবে আর্লি ইলেকশনের জন্য। এবং যখন এই জিনিসটা দেখবে যে জনগণ তার সাথে নাই, আমার মনে হয় একসময় তারা এই জাতীয় সরকারের প্রশ্নে একমত হবে বলে আমি একমত মনে হবে। করি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে বিএনপি কে, সাকিব ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। বিএনপি কে দেখাবে যে তারা হচ্ছে ব্যর্থ। ব্যর্থ হয়ে, ব্যর্থতা মানে হচ্ছে শেখ হাসিনা ভালো ছিল, ওই সুরটা নিয়ে আসবে। এবং ওই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করবে যে বাংলাদেশের রাজনীতি এরকম সংঘর্ষমূলকই থাকে সবসময়, এবং শেখ হাসিনা যাহা বিএনপি তাহা। বাট আমরা ভালো মতো জানি যে শেখ হাসিনার সাথে বিএনপির তুলনা চলে না। কিন্তু এটা তারা প্রুফ করে ফেলবে যদি আহ তারেক রহমান যদি এই বিএনপি মানে ইন্ডিয়ান হেজিমনিটাকে নেগোশিয়েট করতে না পারে। এবং উনার উচিত হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে, আমি মনে করি একটা বেস্ট পজিশন ইন্ডিয়াকে সাথে নেগোশিয়েট করার। বর্তমানে ইন্ডিয়ার সমস্ত যে নেইবার গুলো আছে, সবগুলোর মধ্যে সে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। সে জায়গায় উনি যদি ভারত বান্ধব, বা তার লোকজন যদি ভারত বান্ধব এই মুহূর্তে বলে, ইট ইজ নট এ গুড পলিটিক্স। ইট ইজ নট এ গুড পলিটিক্স। অলরেডি এটা নিয়ে লোকজন কথা বলে। সো আমি মনে করি যে আহ, সবকিছুর মধ্যেই ওনাদের হায়েস্ট লেভেলে একটা কন্ট্রোল থাকতে হবে। আমি আজকে জাস্ট দেখলাম আহ, ভারতের মানে আমি প্রথমে একটা জিনিস চিন্তা করলাম, জেনারেল ফজলে এলাহি আকবর, কর্নেল মঞ্জুর কাদের, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারও যাচ্ছেন, একটা টিম নিয়ে যাচ্ছেন চায়নাতে দেখলাম। আমি প্রথম মনে করলাম বোধহয় এটা বিএনপির ব্যানারে যাচ্ছে কিনা, পরে আমি চেক করে দেখলাম যে অ্যাকচুয়ালি বিএনপি এটার ব্যাপারে কিছু জানে না। সো এই যে এই ধরনের জিনিসপত্র ঘটে যাচ্ছে, যেটার মধ্যে বিএনপির লোক যাচ্ছে, বিএনপির কোনো কন্ট্রোল নাই, এই জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি ইজ গিভ এ ব্যাড সিগন্যাল টু আদার পিপল। আমি এখন দেখতেছি একটা হাই লেভেলের লোকজন যাচ্ছে, এটার মধ্যে বিএনপির ইয়া নাই, কিন্তু আমি কিন্তু প্রথম আমরা ধাপে মানে এই যে চীন যাওয়া কিন্তু কয়েক দফায় চীন গিয়েছে, মানে এর মধ্যে আমরা কয়েক দফায় কিন্তু মানে চীনে যাওয়া আসা দেখতে না, পাচ্ছি। চীনে যাওয়াটা দেখেছি, যেটার মধ্যে বিএনপির মানে লেভেল থেকে অ্যাপ্রুভাল ছিল, বাট এটা দেখলাম যে অ্যাপ্রুভাল নাই। অ্যাপ্রুভাল নাই। এটা কোনো একটা বিজনেস ফোরাম, পলি গ্রুপ, সম্ভবত পলি গ্রুপ, যেটা আগে চায়নার নারিনকোর সাথে কাজ করতো, এটার সাথে ইয়ার ইয়া ছিল যে তারেক সিদ্দিকীর সাথে ইয়া ছিল। এখন তারেক সিদ্দিকী গণ, এখন পলি গ্রুপ চাচ্ছে বিএনপির লোকজনের সাথে বিজনেস করার জন্য, একটা অ্যাসোসিয়েশন করার জন্য। দিস ইজ এ ব্যাড থিং। এই যে পলিটিক্যাল, এই যে বিজনেস গ্রুপ গুলা এরকম ফ্রি ট্যুরের ব্যবস্থা করে দিচ্ছে, ইটস এ ব্যাড সিগন্যাল। আমি মনে করি যারা এখানে যাচ্ছেন, এই সুবিধাটা তাদের নেওয়া উচিত হয় নাই। ধন্যবাদ।